তাহলে আজকে পড়বো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট। তাহলে অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে একটা ড্রামা বা নাটক। নাটকের বিভিন্ন রকমের ধরন হয়। কোনো নাটক হয় ট্র্যাজেডি মানে দুঃখের, কোনো হচ্ছে কমেডি, কোনো নাটক হচ্ছে কমেডি মানে হাসি, কোনো নাটক হয় স্যাটারিক্যাল মানে ব্যঙ্গাত্মক। তাহলে অ্যাজ ইউ লাইক ইট যে নাটকটা হচ্ছে আমরা পড়তে চলেছি ওটা হচ্ছে একটা কমেডি ক্যাটাগরিতে পড়ে বা হাসির একটা নাটক, ঠিক আছে। এবার কমেডি কি মানে অ্যারিস্টটল বলে একজন দার্শনিক ছিলেন, যারা ফিলোসফি আছে নিশ্চয়ই শুনেছিস। অ্যারিস্টটল বলে একজন দার্শনিক আছেন, ওনার মতে হচ্ছে কমেডি বা কমেডির বৈশিষ্ট্য কি, কমেডি হচ্ছে এমন একটা নাটক বা এমন একটা রাইটিং পিস লেখা যেটা শেষটা হবে মধুর, মানে মধুর পরিসমাপ্তি হবে যে কোনো গল্প বা নাটকের, সেটাকে বলা হবে কমেডি। মানে কমেডির যে সমস্ত গল্পের সেগুলো এন্ডিংটা হয় হ্যাপি এন্ডিং, ঠিক আছে। আর শেক্সপিয়ারিয়ান কমেডি ওটা অ্যারিস্টটল বলে গেছেন একজন দার্শনিক মতবাদ হিসাবে। এবার শেক্সপিয়ার আলাদা একজন রাইটার, তার লেখার মধ্যেও কিছু ডিফারেন্সিয়েট থাকবে, বা তার যে কমেডি তার শেক্সপিয়ারিয়ান কমেডির মধ্যেও কিছু বৈশিষ্ট্য থাকে। তাহলে শেক্সপিয়ারিয়ান কমেডির মধ্যে বৈশিষ্ট্যগুলো, ফার্স্টে লেখ হচ্ছে হ্যাপি এন্ডিং লেখ। হ্যাপি এন্ডিং হেডিং দ্য শেক্সপিয়ারিয়ান কমেডি। তাহলে শেক্সপিয়ারিয়ান কমেডির একটা বৈশিষ্ট্য কি, হ্যাপি এন্ডিং। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে হ্যাপি এন্ডিং। তারপর লেখ 2 নম্বর বৈশিষ্ট্য লেখ ইম্পর্টেন্স অফ ফিমেল ক্যারেক্টার। ইম্পর্টেন্স অফ ফিমেল ক্যারেক্টার মানে মহিলা চরিত্রের বৈশিষ্ট্য। মানে শেক্সপিয়ারের যে সমস্ত কমেডি বা হাসির যে সমস্ত নাটকগুলো সেগুলো দেখতে পাবো কি পুরুষ চরিত্র থেকে কোনো একটা মহিলা চরিত্র তাকে বড় বা বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়, বা মহিলা চরিত্রের গুরুত্ব অনেকটা বেশি করে দেওয়া হয় শেক্সপিয়ারিয়ান কমেডিতে। এখানে এই পার্টিকুলার এই যে ড্রামা অ্যাজ ইউ লাইক ইট, এখানে দেখতে পাবো রোজালিন বলে একজন ক্যারেক্টার, সেই কিন্তু অ্যাকচুয়ালি মেন যে নাটকের মানে মেন রোলটা ওরাই থাকবে, তিনি রোজালিন হচ্ছে একজন কিন্তু মহিলা চরিত্র, ঠিক আছে। নেক্সট পয়েন্ট লেখ ডিসগাইজ, DISGUISE, ডিসগাইজ। ব্র্যাকেটে লেখ ছদ্মবেশ। মানে এই যে শেক্সপিয়ারিয়ান কমেডিগুলো বা শেক্সপিয়ারের যে হাসি ড্রামাগুলোতে সেগুলো আমরা কি দেখতে পাই যে ছদ্মবেশ, মানে বিভিন্ন চরিত্র তারা একটা অন্য নাম নিয়ে ছদ্মবেশ ধারণ করে নাটকের মধ্যে তারা তাদের ক্যারেক্টারটাকে প্লে করে, ঠিক আছে। তারপর আর একটা বৈশিষ্ট্য হলে ক্যাওস, CHAOS। ক্যাওস বা যদি না লিখতে পারছিলে গন্ডগোল বা সবকিছু এলোমেলো হয়ে যায়, এবং নাটকের শেষে সমস্ত কিছু সমাধান হয়ে যায়। আর একটা বৈশিষ্ট্য হলে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যা। লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছে। তারপরে লেখ লাস্ট পয়েন্ট লেখ নাটকের শেষে সব চরিত্ররা একই জায়গায় মিলিত হয়। নাটকের শেষে সব চরিত্ররা একই জায়গায় মিলিত হয়, হয়েছে। তাহলে এই কটা হলো শেক্সপিয়ারিয়ান কমেডির বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার এই যে নাটকটা পড়বো অ্যাজ ইউ লাইক ইট, প্রথমে নাটকের ধর অনেক ক্যারেক্টার থাকে, তো ক্যারেক্টারগুলো কে কার ছেলে মেয়ে এগুলো না লিখে নিলে বুঝতে পারবি না। তাহলে প্রথমে বলে দিচ্ছি, তাহলে নাটকটা যখন পড়তে শুরু করবো তখন বুঝতে পারবি কোনটা কার সঙ্গে কার কি রিলেশন। ফার্স্টে লেখ ওল্ড ডিউক। ওরকম লিখিস না, ওল্ড ডিউক লেখ, নাম্বারিং করতাম। ওল্ড ডিউক লেখ, OLD ওল্ড, DUK ডিউক, ওল্ড ডিউক। এবার ওল্ড ডিউকের নিচে অ্যারো দিয়ে লেখ ওর মেয়ের নাম ছিল রোজালিন্ড। ROSALIND, রোজালিন্ড লিখেছি, ROSALIND, রোজালিন্ড। তাহলে ওল্ড ডিউকের মেয়ের নাম কি ছিল, রোজালিন্ড। ও ছদ্মনামটা লিখে রাখ, ছদ্ম বললাম এখানে ছদ্মনাম নেবে এই নাটকের মধ্যে, ছদ্মনামটা ব্যাকেটে লিখে রাখ, রোজালিনের পাশে ব্যাকেটে লিখে রাখ গ্যানিমেড, GANY
GANYMEDE, GANYMEDE, গ্যানিমেড হয়েছে GANYMED, গ্যানিমেড। পাশে লেখ, এই পাশে লেখ ডিউক ফ্রেডরিক, ওল্ড ডিউকের পাশে লেখ বা নিচে লেখ ডিউক ফ্রেডরিক, ডিউক ফ্রেডরিক, ডিউক ফ্রেডরিক, ডিউক ফ্রেডরিক, FREDE, FREDERICK, ডিউক ফ্রেডরিক, ডিউক ফ্রেডরিক। ডিউক ফ্রেডরিকের মেয়ের নাম লিখে রাখ সিলিয়া, CELIA, সিলিয়া, CELIA, সিলিয়া হয়েছে। ডিউক ফ্রেডরিকের মেয়ের নাম সিলিয়া। সিলিয়ার ছদ্মনামটা লিখে রাখ ব্যাকেটে, অ্যালিয়েনা, ALIENA, অ্যালিয়েনা। ডিউক ফ্রেডরিকের মেয়ের সিলিয়ার ছদ্মনাম হচ্ছে অ্যালিয়েনা। তাহলে ডিউক, যাকে আমরা ডিউক নামও জানবো বা ওল্ড ডিউক বলেও নাটকের মধ্যে অনেক সময় দেখানো হবে। তাহলে ডিউক হচ্ছে বড়, আর ডিউকের ভাই হচ্ছে ডিউক ফ্রেডরিক, ঠিক আছে, ওরা দু ভাই। তাহলে বড় ডিউক বা ওল্ড ডিউকের মেয়েকে হচ্ছে রোজালিন, যে ছদ্মনাম নেবে কি গ্যানিমেড, আর ডিউক ফ্রেডরিক ওর মেয়ের নাম কি হচ্ছে সিলিয়া, যে ছদ্মনাম নেবে কি অ্যালিয়েনা, ঠিক আছে। বুঝতে পেরেছিস ক্যারেক্টারগুলো? তারপর লেখ আরেকটা, এটা আলাদা লেখ, অন্য ক্যারেক্টার লেখ, রাউল্যান্ড ডি বয়েজ, রাউল্যান্ড, ROWLAND, রাউল্যান্ড, এগুলো ফ্রেঞ্চ নাম, ঠিক আছে, ওই জন্য এরকম নাম। রাউল্যান্ড ডি বয়েজ, মাঝে লেখ DED, রাউল্যান্ড ডি, স্মলি লেখ DED, রাউল্যান্ড ডি বয়েজ, BOYS, বয়েজ, একজনের নাম রাউল্যান্ড ডি বয়েজ। রাউল্যান্ড ডি বয়েজের দুটো ছেলে ছিল, ঠিক আছে। একটা ছেলের নাম লেখ অলিভার, OLIVER, অলিভার, OLIVER, অলিভার। আর একটা ছেলের নাম লেখ অরল্যান্ডো, ORLANDO, OLIVER, অলিভার, আর অরল্যান্ডো, ORLANDO, অরল্যান্ডো। তাহলে অলিভার ছিল বড় ছেলে আর অরল্যান্ডো ছিল ছোট ছেলে, ঠিক আছে। এই কটা ক্যারেক্টার ভালো করে দেখে নে, তারপর নাটকটা পড়াবো। দেখ, তাহলে এই নাটকটা বা ড্রামাটার নাম কি হচ্ছে? অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট মানে আগে সেই খেলা হতো জানিস, অ্যাজ ইউ লাইক ইট মানে যেমন খুশি সাজো, আর এখানে অ্যাজ ইউ লাইক ইট মানে যেমনটি তোমার পছন্দ। তাহলে শেক্সপিয়ার যখন ড্রামাটা লিখেছেন তখন হচ্ছে লিখেছেন এটা কোন এজে? এলিজাবেথান এজের একটা ড্রামা। আগের দিন বললাম তোদের এজগুলো বলছিলাম যখন বলার সময়, তখন বলছিলাম রোমান্টিক এজ যেরকম, সেই ক্ষেত্রে এটা হচ্ছে এলিজাবেথান এজ বলে একটা এজ ছিল। সেই সময়ের রাইটার, সেই সময়ের মানে সেই সময়টাই বিলং করতেন উইলিয়াম শেক্সপিয়ার। সেই সময়কার একটা ড্রামা তিনি এটা লিখেছেন অ্যাজ ইউ লাইক ইট। তাহলে এই যে ড্রামাটা অ্যাজ ইউ লাইক ইট, এটা যখন লিখেছেন তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেইভাবে অতটা মানে উচ্চ মার্গের ল্যাঙ্গুয়েজ ছিল না। তখনকার দিনে ল্যাটিন বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, সেগুলোর গুরুত্ব ইংলিশের থেকে অনেকটাই বেশি ছিল। এখন আমরা কি দেখতে পাই? অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অনেক বেশি, কিন্তু তখনকার দিনে যখন ড্রামাটা লিখেছেন তখন ফ্রেঞ্চ বা ল্যাটিন এই ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অনেক বেশি ছিল, ঠিক আছে। এবার এই ড্রামাটা কাদের টার্গেট করে লিখেছেন? তখন তো ড্রামা পড়ার জন্য লেখা হতো না, ড্রামা লেখা হতো কোনো থিয়েটারে গিয়ে সেই ড্রামাটা পারফর্ম করে দেখাবে বা অভিনয় করে দেখানোর জন্য লেখা হতো। শেক্সপিয়ার এই ড্রামাটা লিখেছিলেন সমাজের খেটে খাওয়া মানুষের জন্য বা লেবার শ্রেণীর জন্য, যারা সারাদিনের কাজকর্ম শেষে বিনোদনের জন্য আসবে এবং তারা একটু যাতে মজা পায় দেখে, তাই লেখাটা এইটাই ওই জন্য। এবং তাদের ওপর শেক্সপিয়ার নিজের কোনো টাইটেল বা নিজের দেয়া কোনো টাইটেল বা ভার চাপিয়ে দিতে চাননি। তারা দিনের শেষে খাটাখাটনির পর আসছে কি করতে, যে একটু বিনোদন করতে বা আনন্দ করে কিছু দেখতে। তাই জন্যে টাইটেলটা দিয়েছিলেন অ্যাজ ইউ লাইক ইট, মানে যেমনটা তোমাদের পছন্দ, বা যারা দেখতে আসছেন সমাজের নিম্নবর্গের ওই সমস্ত লোকজন, তাদের যেমন পছন্দ তারা সেই টাইটেলটা নিজেদের মতো দিতে পারে। ওই জন্যই টাইটেলটা দেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট, ঠিক আছে। এবার দেখ ড্রামাটা বলুন। এটা অ্যাকচুয়ালি তোদের ড্রামার ফর্ম কি, ড্রামা কেমন হয়, ধর ক্যারেক্টারটা দেয়, তার পাশে কে কি কথা বলে দিয়ে যায়। এটা অ্যাকচুয়ালি তোদের নামই ড্রামা, কিন্তু জিনিসটাকে দিয়েছে স্টোরি ফরম্যাটে বা গল্পের ফরম্যাটে দিয়েছে, ঠিক আছে। দ্য স্টোরি বিগিনস at a time when France was divided into provinces or dukedom. দ্য স্টোরি বিগিনস মানে যখন গল্পটা শুরু হচ্ছে তখন at a time সেই সময়, when যখন France was divided into provinces or dukedoms, যখন ফ্রান্স ডিভাইডেড ছিল, বিভক্ত ছিল কিসে? প্রভিন্সেস বা রাজ্যে বা ডিউকডম বা ডিউক শাসিত অঞ্চলে। যখন গল্পটা বলা হচ্ছে তখনকার সময় ফ্রান্স ছিল রাজ্যে বিভক্ত বা ডিউক শাসিত অঞ্চলে বিভক্ত ছিল। ইন ওয়ান সাচ প্রভিন্সেস, এইরকমই কোনো এক রাজ্যে, দেয়ার ওয়াজ এ ইউসার্পার, সেখানে ছিল একজন ইউসার্পার। ইউসার্পার মানে হচ্ছে জবরদখলকারী, যারা অন্যের জিনিস জোর করে দখল করে নেয় তাদের বলা ইউসার্পার বা জবরদখলকারী।
তাহলে দেয়ার ওয়াজ এ ইউসার্পার, সেখানে ছিল একজন ইউসার্পার জবরদখলকারী, who had deposed and banished his elder brother the lawful duke. who had deposed মানে পদচ্যুত করা, যিনি পদচ্যুত করেছিলেন কাকে, and banished, depose মানে পদচ্যুত করানো, and banish মানে নির্বাসন করা, তিনি পদচ্যুত করিয়েছিলেন এবং নির্বাসন করেছিলেন কাকে, his elder brother, তার বড় দাদাকে, দ্য লফুল ডিউক, যে ছিল আইনগতভাবে ডিউক বা সেখানকার রাজা। তাহলে এখানে কে কাকে পদচ্যুত করালো, ক্যারেক্টারগুলো দেখে বল কে কাকে পদচ্যুত করালো এখানে। ইউসার্পার তো জবরদখলকারী তাহলে কে ছিল, ওল্ড ডিউক না ডিউক ফ্রেডারিক? ওল্ড ডিউক জবরদখলকারী ছিল। কি বলছে দেখ লাইনটা, দেয়ার ওয়াজ এ ইউসার্পার, সেখানে ছিল একজন জবরদখলকারী, হু হ্যাড ডিপোজ, যে পদচ্যুত করিয়েছিল, অ্যান্ড ব্যানিশড এবং নির্বাসন করিয়েছিল, হিজ এল্ডার ব্রাদার, তার বড় দাদাকে, তার মানে ছোট ডিউক ফ্রেডারিক তার দাদাকে ওইখান থেকে, সেই ডিউকডম থেকে বা ডিউক শাসিত অঞ্চল থেকে বিতাড়িত করেছিল, তাকে পদচ্যুত করেছিল এবং সেখান থেকে ব্যানিশ করেছিল বা নির্বাসিত করেছিল। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম, দ্য ডিউক সেই ডিউক বা সেই রাজা যাকে ড্রিভেন অ্যাওয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ফ্রম হিজ কিংডম তার সাম্রাজ্য থেকে। তাহলে কাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কোন ডিউককে, ওল্ড ডিউককে। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম, যাকে তার সাম্রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের দ্বারা, রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, তারা কোথায় আশ্রয় নিয়েছিল, ফরেস্ট অফ আর্ডেন বলে একটা ফরেস্ট ছিল, সেই ফরেস্টে বা সেই জঙ্গলে সেই ডিউক গিয়ে আশ্রয় নিয়েছিল, কাদের সঙ্গে, অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স, তার বিশ্বস্ত, ফেথফুল মানে বিশ্বস্ত, ফলোয়ার্স মানে হচ্ছে সহচর, তার বিশ্বস্ত সহচরদের নিয়ে ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে তাহলে আশ্রয় নিল ওল্ড ডিউক। দিস পিপল সুন গট অ্যাকাস্টম টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট। দিস পিপল, এই দিস পিপল বলতে কাদের বোঝাচ্ছে, ওই যে ওল্ড ডিউক এবং তার সহচরদের, তারা কি করলো, সুন গেট অ্যাকাস্টম মানে অভ্যস্ত হয়ে গেল, তারা খুব তাড়াতাড়ি অ্যাকাস্টম হয়ে গেল মানে অভ্যস্ত হয়ে গেল, কিসের সঙ্গে, টু দ্য লেজি লাইফ, এই অলস জীবনযাত্রার সঙ্গে, অফ দ্য ফরেস্ট, এই জঙ্গলের অলস জীবনযাত্রার সঙ্গে তারা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে পড়লো। দে ফেল্ট ইট টু বি আ মোর রিল্যাক্সিং দ্যান দ্য লাইফ অফ এ কোর্ট, তাদের কাছে এটা মনে হয়েছিল বা তারা অনুভব করেছিল, কি অনুভব করেছিল, এটা অনেক বেশি রিল্যাক্সিং বা আরামদায়ক, কিসের থেকে, দ্যান দ্য লাইফ অফ এ কোর্ট, কোর্ট মানে রাজসভা বা সবার কাজকর্ম থেকে এই জঙ্গলে বিশ্রাম নেওয়া অনেক বেশি আরামের। দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ এ রবিন হুড অফ ইংল্যান্ড, দে লেড দ্য লাইফ, তারা কিরকম জীবনযাপন করতো, তারা জীবনযাপন করতো লাইক দ্য রবিন হুড অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রবিন হুডের মতো তারা জীবনযাপন করতো। এই পয়েন্টে বলে রাখি, রবিন হুড কে ছিলেন, দেখ রবিন হুড ছিলেন তৎকালীন মানে ইংল্যান্ডে একটা ধর মানে বিভিন্ন ধর পৌরাণিক গল্প যেমন থাকে, সেখানে রবিন হুড একজন ক্যারেক্টার ছিলেন। রবিন হুড ছিলেন সমাজের নিম্নবর্গের একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, অত্যন্ত গরিব। তখনকার দিনে ইংল্যান্ডে জমিদার বা উচ্চবর্গের মানুষরা ওই সমস্ত খেটে খাওয়া মানুষদের ওপর অত্যাচার করতো প্রচণ্ডভাবে এবং তাদের কাছ থেকে জোর করে কর, বিভিন্ন সম্পত্তি তারা ছিনিয়ে নিত। তার রবিন হুড ছিলেন ওই পিছিয়ে পড়া বা ওই খেটে খাওয়া মানুষদের একজন প্রতিনিধি, যিনি কি করেছিলেন, ওই তার কিছু সহযোদ্ধাদের একত্রিত করে ইংল্যান্ডের উচ্চ বর্ণের বা ওই জমিদারদের তাদের বিরুদ্ধে অ্যাটাক করেছিলেন। কি করেছিলেন তাদেরকে, রবিন হুড তার যে একটা ডাকাত দল বানিয়েছিলেন, সেই ডাকাত দলটা কোথায় থাকতো, জঙ্গলে থাকতো, এবং যখনই জমিদার বা সমাজের উচ্চ বর্গের কোনো মানুষরা তাদের ধন সম্পদ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতো জিনিসপত্র, তখন কি করতো রবিন হুড, ওই তাদের যে অ্যাটাক, তাদের যে ওই গাড়ি বা তাদের যাত্রাপথে তাদের কাছ থেকে সমস্ত কিছুকে ছিনিয়ে নিত এবং সেই ছিনিয়ে নেওয়া জিনিসগুলোকে সমাজে গরিব শ্রেণীর মানুষদের মধ্যে বিলিয়ে দিত। ওই জন্য অনেকে দেখবি কারোর কাছ থেকে কিছু নিয়ে অন্য কাউকে দিয়ে তাকে বলা হয় রবিন হুড, মানে কারোর কাছ থেকে যাদের অনেক আছে তার কাছ থেকে কিছু জিনিস নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়, এরম যাদের আছে তাদের দেখবি ওই পাস্টে যে রবিন হুডের এক্সাম্পল বললাম, ওই কারণে অনেককে বলা হয় রবিন হুড। ঠিক আছে, তাহলে দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিন হুড অফ ইংল্যান্ড, তারা ইংল্যান্ডের রবিন হুডের মতো জীবনযাপন করতো। অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেল ইউথ, এবং এই জঙ্গলে মেনি নোবেল ইউথ, অনেক যুবক এসেছিল। অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম মানে অবসর সময়, এই জঙ্গলে অনেক যুবক এসেছিল। অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম, তাদের অবসর সময় কাটিয়েছিল। অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, এইগুলো কখন, গোল্ডেন এজ মানে প্রাচীন সময় বা অতীতের সোনালী যুগে সেই কাজগুলো তারা করেছিল এখানে এসে। ইন সামার দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ, গ্রীষ্মের দিনে তারা
রেস্ট নিত কোথায়? আন্ডার দ্য শেড মানে ছাউনির নিচে বা ছায়ার নিচে, অফ দ্য ট্রিজ গাছের ছায়ার নিচে তারা গ্রীষ্মের দিনে রেস্ট নিত, বিশ্রাম নিত। ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্টিয়ার, বন্য হরিণদের খেলা দেখতো এবং তারা গাছের নিচে বসে আশ্রয় নিত সোনালী যুগে। দে ইভেন ফেল স্যাড, তারা দুঃখ প্রকাশ করতো। কেন? দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড, তারা খেলা দেখতো, আনন্দ নিত এবং তার সঙ্গে দুঃখ প্রকাশ করতো। কেন? কারণ আচ্ছা, দে ইভেন ফেল স্যাড দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার, তাদেরকে ওই হরিণগুলোকে হত্যা করতে হবে ফর ফুড, খাবারের জন্য। মানে তারা তাদের খেলা দেখছে, আনন্দ নিচ্ছে, সেটা একদিকে ভালো লাগছে তাদের, তেমনি তারা পরক্ষণেই ভাবছে এই হরিণগুলোকেই তো আমাদের নিজেদের খাবার জন্য বা খাদ্য সংস্থানের জন্য হত্যা করতে হবে, তার জন্য তারা দুঃখও প্রকাশ করত। ইন উইন্টার, শীতের দিনে, ইন উইন্টার হোয়েন দ্য কোল্ড ওয়াইন্ড ব্লিউ, শীতের দিনে যখন ঠান্ডা বাতাস বইতো, দ্য ডিউক সাফার ফ্রম কোল্ড, একটা সাফারের পরে ইয়েটা পড়েছে তোদের বইতে, হাইফেনটা আছে? হাইফেন নেই না ওখানে, হাইফেন হবে একটা, পড়েনি। তাহলে ইন উইন্টার হোয়েন দ্য কোল্ড ওয়াইন্ড ব্লিউ, যখন ঠান্ডা বাতাস বইতো, দ্য ডিউক সাফার ফ্রম, মানে সাফার ফ্রম, ওটা একসঙ্গে হয়ে গেছে, বুঝতে পারলি তো? দ্য ডিউক সাফার্ড ফ্রম মানে ডিউক কষ্ট পেত, কিসের থেকে? কোল্ড, ঠান্ডাতে ডিউকের কষ্ট হতো। বাট সেড, কিন্তু ডিউক বলতো বা বলেছিল কি, দেখ, দিস চিলিং ওয়াইন্ডস, এই যে ঠান্ডা হাওয়া, হুইচ ব্লো আপন মাই বডি, যেটা আমার শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, হুইচ ব্লো আপন মাই বডি, যেটা আমার শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, আর ট্রু কাউন্সিলর, এগুলো হচ্ছে আমার সত্যিকারের পরামর্শদাতা, এই হাওয়াটা হচ্ছে তার সত্যিকারের পরামর্শদাতা। দে ডু নট ফ্ল্যাটার, কারণ এই হাওয়াটা ডিউককে ফ্ল্যাটার মানে তোষামোদ করে না, বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, কিন্তু এই হাওয়াটা যখন গায়ে লাগছে তখন ডিউককে এটা কি জানাচ্ছে? ট্রুলি টু মি মাই কন্ডিশন, এটা আমাকে আমার সত্যিকারের অবস্থা, মানে ডিউকের যখন খারাপ করুণ অবস্থা, তাকে যে একটা জঙ্গলে এসে জীবনযাপন করতে হচ্ছে, এই ঠান্ডা হাওয়াটা তার গায়ে যখন এসে লাগছে সেটা তাকে জানান দিয়ে যাচ্ছে যে তোমার অবস্থাটা এখন কি অবস্থায় আছে, বুঝতে পারলি? অ্যান্ড দো দে বাইট শার্পলি, যদিও ওই হাওয়াটা বাইট মানে কামড় দেয় বা গায়ে ঠেকায়, শার্পলি খুব তীক্ষ্ণভাবে, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ এ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, বলছে দেয়ার টুথ, তাদের দাঁতগুলো, ইজ নাথিং লাইক এ কিন অ্যাজ দ্যাট, মানে তাদের বলছে এই হাওয়াটা আমাকে কষ্ট দেয়, আমার গায়ে এসে আঘাত করে, শার্পলি তীক্ষ্ণভাবে, ঠিক আছে, কিন্তু এটা টুথ, এই যে দাঁতগুলো, মানে ঠান্ডা হাওয়ার তো দাঁত থাকে না, মানে হাওয়ার যে বেগটা সেটাকে বোঝাতে চাইছে। দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন মানে ধারালো, বলছে এতটাও ধারালো নয়, অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস মানে নির্দয়ী, মানে এটা এতটাও নির্দয়ী, অ্যান্ড ইনগ্র্যাটিটিউড অকৃতজ্ঞ নয়। কারণ এটা তাহলে কাকে মিন করছে? দেখ পরের লাইনে বলছে, দেখ এখানে মানে কি বলছে, এই হাওয়াটা আমাকে আমার পুরনো, আমার যে অবস্থা বর্তমান করুণ অবস্থা সেটা আমাকে বোঝাচ্ছে, কিন্তু এই হাওয়াটা কিন্তু অকৃতজ্ঞ বা নির্দয়ী নয়। কারণ বলছে হাওয়াটা অন্তত আমাকে আমার ভাই যেমন আমাকে আমার ডিউকডম থেকে তাড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু এই হাওয়াটা কিন্তু ওই মানে ওর যে ভাইটা, ওর ভাইকে মানে বলতে চাইছে ও মানে আরো বেশি কৃতজ্ঞ, বা তার মধ্যে কোনো মমতা বা ভালোবাসার ব্যাপার নেই। এই হাওয়াগুলো আমাকে আমার প্রকৃত অবস্থা বোঝাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এই হাওয়াগুলো অতটা নির্দয়ী নয় আমার ভাইয়ের মতো, যে আমাকে এই অবস্থায় ফেলেছে, ঠিক আছে? He remarked that men might, এখানে আবার একটা ওয়ার্ড একসাথে হয়ে গেছে, he remarked that men might say against adversities, সে বলছে men might say against adversities, মানুষ বলবে, adversities মানে প্রতিকূলতার বিরুদ্ধে মানুষ হয়তো কথা বলবে, but there are some uses of a poisonous toad, কিন্তু একটা বিষাক্ত ব্যাঙ, কুনো ব্যাঙ, toad মানে হচ্ছে কুনো ব্যাঙ, বলছে একটা বিষাক্ত কুনো ব্যাঙেরও কিছু কিন্তু গুণাগুণ আছে বা তার ব্যবহার আছে। in this way the duke drew lesson, এইভাবেই ডিউক ড্রিউ করছে, লেসন মানে শিক্ষা গ্রহণ করছে, কোথা থেকে? ফ্রম নেচার, প্রকৃতি থেকে। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, সে গাছগুলোর মধ্যে টাং খুঁজে পাচ্ছে, মানে গাছগুলো যেন ডিউকের সঙ্গে কথা বলছে। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, মানে যে নদীটা, স্ট্রিমস মানে ঝর্ণা বা নদী, যে নদীটা বয়ে যাচ্ছে সেখান থেকে বুকস তো ওখান থেকে খুঁজে পাবে না, বা সেই নদী থেকেও কিছু জ্ঞান ডিউক আহরণ করছে। সারমন্স মানে হচ্ছে লিপি বা শিলালিপি, সারমন্স ইন দ্য স্টোনস থেকেও শিলালিপি থেকেও ডিউক কিছু শিখছে। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং সমস্ত কিছুর মধ্যেই ভালো জিনিস খুঁজে পাচ্ছে ডিউক। এই প্যারাগ্রাফটা একটু টাফ আছে, একটু ভালো করে পড়ে, এরপর থেকে সোজা মানেগুলো লিখে নিবি। ঠিক আছে, লেখা বল কি আছে প্রথমে? ডিভাইডেড, বিভক্ত। ডিউকডম, ডিউক শাসিত রাজ্য বা ডিউক শাসিত অঞ্চল।
ইউসার্পার জবরদখলকারী। প্রভিন্সেস ছিল প্রথমে, ডাক দিসনি, বলিনি প্রভিন্সেস, প্রভিন্সেসটা লিখে নে, রাজ্য, PROVINCES, প্রভিন্সেস, এস প্রভিন্সেস, রাজ্য হয়েছে। ডিপোজড পদচ্যুত, ডিপোজড হচ্ছে পদচ্যুত। ব্যানিশ মানে হচ্ছে নির্বাসিত, নির্বাসিত, নির্বাসিত। হ্যাঁ, লফুল আইনগত বা আইনসম্মত, আইনগত বা আইনসম্মত। তারপর হ্যাঁ, ড্রিভেন অ্যাওয়ে তাড়িয়ে দেওয়া, অভ্যস্ত, অ্যাকাস্টম অভ্যস্ত। রিল্যাক্সিং আরামদায়ক, রিল্যাক্সিং আরামদায়ক। তারপর হ্যাঁ, লেজার, লেজার মানে হচ্ছে অবসর সময়, লেজার অবসর সময়। চিলিং ওয়াইন্স ঠান্ডা বাতাস, চিলিং ওয়াইন্স ঠান্ডা বাতাস। কাউন্সিলার পরামর্শদাতা। তীক্ষ্ণ কামড়, শার্প মানে তীক্ষ্ণ, বাইট মানে কামড়, তীক্ষ্ণ কামড়। কিন, কিন মানে ধারালো, কিন মানে ধারালো। আনকাইন্ডনেস মানে নির্দয়ী বা নির্দয়তা। ইনগ্র্যাটিটিউড অকৃতজ্ঞতা। অ্যাডভার্সিটিস প্রতিকূলতা, অ্যাডভার্সিটিস প্রতিকূলতা। পয়জনাস টোড বিষাক্ত, পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত, টোড মানে হচ্ছে কুনো ব্যাং। পয়জনাস টোড বিষাক্ত কুনো ব্যাং। ফ্লোয়িং স্ট্রিম বয়ে চলা নদী, ফ্লোয়িং স্ট্রিম বয়ে চলা নদী। হ্যাঁ, সারমনস লিপি, সারমনস মানে সেই বুদ্ধের বিভিন্ন জায়গায় সেই লিপি পাওয়া যায় না ইতিহাসে বলছে, ওইগুলোকে বলা হয় সারমন, লিপি। তারপর দেখ, দেখ দ্য ব্যানিশ ডিউক হ্যাড এ ডটার নেম রোজালিন। এটা তোকে আগে ক্যারেক্টার লেখানোর সময় বলে দিয়েছিলাম। ব্যানিশ ডিউক মানে নির্বাসিত ডিউক, তার একটা মেয়ে ছিল, তার নাম কি ছিল? রোজালিন। অ্যান্ড লাইক হার ফাদার, তার বাবার মতোই, শি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডম, তার বাবার মতোই মানে ওল্ড ডিউকের মতোই তাকে ওই ডিউকডম থেকে বা ডিউক শাসিত অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করা হয়েছিল। বাট সি স্টিল রিমেইন ইন দ্য প্যালেস, কিন্তু সে রিমেইন মানে থেকে গিয়েছিল ওই প্যালেস বা রাজপ্রাসাদে। বিং দ্য কম্প্যানিয়ন অফ সিলিয়া, সিলিয়া মানে তার বোন, মানে ডিউক ফেডারিকের মেয়ে সিলিয়া, তার বোনের কম্প্যানিয়ন বা সঙ্গী হিসাবে বা বন্ধু হিসাবে সে কিন্তু প্যালেসে থেকে গিয়েছিল। এই যে সিলিয়া বলছে, দেখ দ্য প্রেজেন্ট ডিউক ডটার, ওটা মানে কমা দিয়ে বলছে সিলিয়া কে ছিল। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার, দ্য ডিসকর্ড, ডিসকর্ড মানে হচ্ছে বিবাদ। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার মানে ডিউক এবং তার ভাই, দু ভাইয়ের মধ্যে বিবাদ। ডিড নট অ্যাট অল অ্যাফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু কাজিন সিস্টার, এই যে দু ভাইয়ের মধ্যে বিবাদ, তাদের দুই বোনের মধ্যে কোনো রকম সেটার এফেক্ট বা প্রভাব পড়েনি। এই বইটা তো পুরোনো বই, একটু কিছু ওয়ার্ড এদিক ওদিক থাকতে পারে, যদি পিডিএফে থাকে তাহলে বলবি, ঠিক আছে? তারপর দেখ, ইনফ্যাক্ট সিলিয়া ট্রাইড টু কমফর্ট রোজালিন হোয়েনেভার শি বিকেম স্যাড থিঙ্কিং অফ হার ফাদার। সিলিয়া ট্রাইড টু কমফর্ট মানে সিলিয়া রোজালিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো, কখন? হোয়েনেভার শি বিকেম স্যাড, যখন রোজালিন দুঃখিত হতো, থিঙ্কিং অফ হার ফাদার, তার বাবার কথা চিন্তা করে। এবার দেখ নেক্সট প্যারাগ্রাফে দেখ, one day when Celia was talking to Rosalind in her usual kind manner, যখন একদিন যখন সিলিয়া কথা বলছিল রোজালিন্ডের সঙ্গে, ইন হার ইউজুয়াল কাইন্ড ম্যানার, তার স্বভাবজাত ভাবি বা সাধারণ ভাবি, আ মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ, একটা মেসেঞ্জার বা বার্তাবাহক এলো, উইথ দ্য নিউজ একটা খবর নিয়ে, দ্যাট দেয়ার উড বি আ রেসলিং ম্যাচ, যে এখানে একটা রেসলিং ম্যাচ বা মল্লযুদ্ধের আয়োজন করা হয়েছে। দে কুড গো অ্যান্ড ওয়াচ দ্যাট ইফ দে সো ওয়ান্টেড, দে কুড গো, দে বলতে কাদেরকে বোঝাচ্ছে এখানে? তাহলে রেসলিং খেলা তাদের বোঝাচ্ছে। দে কুড গো, ওরা তো খেলতে আসবি, কাদের এসে বলছে দেখ,
মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ দ্যাট দেয়ার উড বি এ রেসলিং ম্যাচ। মেসেঞ্জারটা এলো কাদের কাছে? সিলিয়া আর রোজালিন যখন কথা বলছিল তাদের কাছে তো মেসেঞ্জারটা এসে বলল যে একটা রেসলিং ম্যাচের আয়োজন করা হয়েছে, ইফ দে ওয়ান্টেড, যদি তারা চায় তারা তাহলে ওই খেলাটা দেখতে যেতে পারে। সিলিয়া এগ্রিড টু গো, সিলিয়া যেতে রাজি হলো, কি থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন, এটা ভেবে সিলিয়া যেতে রাজি হলো দ্যাট এই খেলাটা দেখতে গেলে, মল্লযুদ্ধের খেলাটা দেখতে গেলে রোজালিন খুশি হবে, অ্যামিউজ মানে তাকে আনন্দিত করবে বা খুশি করবে, এইটা ভেবে সিলিয়া এগ্রি করেছিল, সম্মতি জানিয়েছিল খেলাটা দেখতে যেতে। ডিউরিং দোজ টাইমস মানে ওই সময়কার দিনে, ওই সময়কালে ইন রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিজ অ্যান্ড প্রিন্সেসেস, মানে এই সময় যখন এই নাটকটা লেখা হচ্ছে তখনকার দিনে নোবেল লেডিস মানে উচ্চ বংশের মহিলারা এবং প্রিন্সেসেস মানে রাজকুমারীদের বিং আ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্স ডিউরিং দোজ টাইম, ওই সময়কার দিনে রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড মানে রেসলিং ম্যাচগুলো দেখা হতো বা মল্লযুদ্ধগুলো দেখা হতো কাদের দ্বারা? বাই নোবেল লেডিস উচ্চ বংশের মহিলাদের দ্বারা, অ্যান্ড প্রিন্সেসেস এবং প্রিন্সেসের দ্বারা বা রাজকুমারীদের দ্বারা, বিং আ ফেভারিট স্পোর্টস অফ প্রিন্সেস, এগুলো তাদের কাছে প্রিন্সেসের কাছে বা রাজকুমারীদের কাছে ছিল খুব একটা প্রিয় খেলা। But here they thought that they would face a tragedy, কিন্তু এখানে they thought তারা ভেবেছিল, কি ভেবেছিল? they would face a tragedy, তারা একটা দুঃখের সম্মুখীন হবে। but here এখানে they thought তারা ভেবেছিল that they would face a tragedy, তারা একটা দুঃখের ঘটনার সম্মুখীন হবে। as a practiced wrestler was to fight an inexperienced young man, practiced মানে অভিজ্ঞ, wrestler মানে মল্লযোদ্ধা, তারা কার সম্মুখীন হবে? একজন ইনএক্সপিরিয়েন্সড অনভিজ্ঞ ইয়ং ম্যান, অনভিজ্ঞ যুবকের সম্মুখীন হবে একজন অভিজ্ঞ মল্লযোদ্ধা, মানে দুজনের মধ্যে কোনো কম্পিটিশন নেই, একজন মানে অনেক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ আর একজন অনভিজ্ঞ, তাই তারা ভাবছে দুঃখের সম্মুখীন হবে, কারণ তারা কি ভেবেছিল মনে মনে যে হয়তো ওই অভিজ্ঞ রেসলারের কাছে এই যে অনভিজ্ঞ যে যুবক সে মারা যাবে, ওই জন্য তারা ভেবেছিল তারা একটা দুঃখের সম্মুখীন হবে। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match, যখন যখন ডিউক দেখেছিল that both the ladies had come to watch such an uneven match, ডিউক যখন দেখেছিল যে এই দুজন মহিলা একটা আনইভেন মানে অসম প্রতিযোগিতা দেখতে এসেছে, বিটুইন আ প্র্যাকটিস রেসলার অ্যান্ড এ ইয়ং ম্যান, একজন অভিজ্ঞ রেসলার মল্লযোদ্ধা এবং একজন যুবকের, দ্য ডিউক আস্কড দেম টু ডিসিউট দ্য ইয়ং ম্যান, তাহলে ডিউক তখন কি বললো? তাদেরকে বললো, ওই ডিউক বলতে ডিউক ফ্রেডারিককে বোঝাচ্ছে, ডিউক ফ্রেডারিক তখন এদের দুজনকে বললো টু ডিসিউট দ্য ইয়ং ম্যান, মানে ওই যুবক যে অনভিজ্ঞ, তার অভিজ্ঞতা নেই, তাকে ডিসিউট করতে বা তাকে বিরত রাখতে বা তাকে বারণ করতে ওই ফ্রম ফাইটিং, এই যুদ্ধে ফাইট না করতে বা এই যুদ্ধে অংশগ্রহণ করা থেকে তাকে বারণ করতে ডিউক ফ্রেডারিক বললো যে তোমরা দুজন গিয়ে বলো। অ্যাট ফার্স্ট সিলিয়া ট্রাইড টু রেজিস্ট দ্য ইউথ, প্রথমে সিলিয়া চেষ্টা করেছিল রেজিস্ট মানে আটকাতে ওই যুবককে, ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ, মানে এরকম একটা অসম চ্যালেঞ্জ বা অসম প্রতিযোগিতা থেকে নিজেকে বিরত রাখতে প্রথমে সিলিয়া ডিউককে ওই যুবক যে রেসলার তাকে বারণ করেছিল। অ্যান্ড দেন রোজালিন বাই হার কাইন্ড ওয়ার্ডস, তারপর রোজালিন তার কাইন্ড মানে খুব মানে দয়ালু কথাবার্তা দিয়ে টু চেঞ্জ হিজ মাইন্ড ফ্রম দ্য এনসুইং ফাইট, তারপর রোজালিন চেষ্টা করেছিল তার দয়ার কথা দিয়ে টু চেঞ্জ হিজ মাইন্ড মানে ওই ছেলেটার মনটা চেঞ্জ করতে, ফ্রম দ্য এনসুইং ফাইট, এই যে এনসুইং মানে হচ্ছে আসন্ন যুদ্ধ থেকে তাকে বাঁচাতে বা সে যেন যুদ্ধে না যায় তার জন্য রোজালিন তাকে বারণ করেছিল লাস্টে। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস অফ দ্য লেডিস, কিন্তু এই যে মহিলাদের এন্ট্রিটিস মানে তাদের অনুরোধ শোনার পর, এন্ট্রিটিস মানে হচ্ছে অনুরোধ শোনার পর, দ্য ইউথ বিকাম অল দ্য মোর ডিটারমাইন্ড, এই মেয়েগুলোর মানে অনুরোধ শোনার পর কি হলো, যুবকটা আরো বেশি ডিটারমাইন্ড মানে সে আরো বেশি বদ্ধপরিকর হয়ে উঠলো, টু প্রুভ হিজ ভেলর ইন ফ্রন্ট অফ দেয়ার ফেয়ার লেডিস, এই সুন্দর মহিলাদের সামনে নিজের ভেলর বা বীরত্ব দেখানোর জন্য সেই ছেলেটা আরো বেশি দৃঢ় পরিকর হয়ে পড়লো, মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়লো, মানে এরা তো গেল বারণ করতে, কিন্তু ছেলেটা আবার উল্টে এদের সামনে নিজের বীরত্ব দেখানোর জন্য আরো বেশি বদ্ধপরিকর হয়ে পড়লো এবং সে ভাবলো আমি যুদ্ধটা করবই। হি রিফিউজ টু লিসেন টু দেম, সে রিফিউজ করলো প্রত্যাখ্যান করলো টু লিসেন টু দেম তাদের কথা শুনতে, বাট হি সেড ইন সাচ এ গ্রেসফুল ম্যানার, কিন্তু ছেলেটা এত মাধুর্যের সঙ্গে, গ্রেসফুল মানে মাধুর্যের সঙ্গে বা মাধুর্যপূর্ণ ব্যবহারের সঙ্গে কথাটা বললো, দ্যাট বোথ দ্য লেডিজ বিকাম মোর কনসার্নড অফ হিম, মানে ছেলেটা এই যে বললো যে না আমি তোমাদের কথা শুনবো না, আমি যুদ্ধ করবই, কিন্তু সেই কথাটাও এত মানে মাধুর্যের সঙ্গে বললো, ওই মেয়ে দুটো বোথ দ্য লেডিজ বিকাম মোর কনসার্ন, মেয়েগুলো আরো বেশি চিন্তিত হয়ে গেল যে ছেলেটাকে নিয়ে।
He said, I am sorry to deny such a fair and beautiful lady is anything. ছেলেটা বলছে I am sorry, আমি দুঃখিত to deny মানে বারণ করতে such a fair and beautiful ladies এরকম সুন্দর মহিলাদেরকে. He also said that he would like the ladies to wish for him. ছেলেটা আরো বলছে যে আমি আশা করব যে আপনারা আমার জন্য উইশ করবেন, প্রার্থনা করবেন. and if he was defeated, যদি সে পরাজিত হয়ে যায়, he would not be ashamed, সে লজ্জিত হবে না. and even if he was killed, এবং যদি তাকে হত্যাও করা হয় বা সে যদি মারাও যায়, there was no one to lament for him in this world. সেই ছেলেটা বলছে আমার জন্য ল্যামেন্ট বা দুঃখ করার মতো এই পৃথিবীতে কেউ নেই. মানে মেয়ে দুটোর সামনে একটু সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে, বুঝতে পারছি এই কথাগুলো বলে. তারপর দেখ, he said that he was only a person who filled up a space in this world. ছেলেটা বলছে he said that he was only a person, সে হচ্ছে একটা মাত্র প্রাণী, who filled up a space in the world, সে শুধুমাত্র একটা স্পেস বা জায়গা দখল করে আছে এই পৃথিবীর মধ্যে. and it would be better supplied if he vacated this space, এবং it would be better supplied, এটা হয়তো অন্য কেউ ভালোভাবে কার্যকারী করতে পারবে, কাজে লাগাতে পারবে কখন, if he vacated this place, যদি সেই জায়গাটা ছেড়ে দেয়. মানে বলছে আমার জীবনে আমার ভালোবাসার বা আমাকে চায় এরম কেউ নেই, তাই আমি যদি মরেও যাই কারোর কিছু এসে যাবে না. এইগুলোকে বলে মানে মেয়ে দুটোর সামনে নিজের সিম্প্যাথি গেইন করতে চাইছে ওই রেসলার, ঠিক আছে. তারপর দেখ, দ্য রেসলিং ম্যাচ বিগ্যান, রেসলিং ম্যাচটা শুরু হলো. Celia wished that the youth would not be hurt during the bout. Celia মনে মনে উইশ করলো, আশা করলো that the youth would not be hurt, যেন এই যুবকটা কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় during the bout, এইরকম ফাইটিং এর সময় বা এইরকম যুদ্ধের সময়. But Rosalind was more concerned, কিন্তু রোজালিন্ড সিলিয়ার থেকেও বেশি চিন্তিত ছিল. She had an inclination towards him, তার একটা ইনক্লাইনেশন মানে অ্যাট্রাকশন ছিল বা টান ছিল টুয়ার্ডস হিম, ওই ছেলেটার প্রতি, ওই ইয়ং রেসলারটার প্রতি. বিকজ শি ফেল পিটি ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, বিকজ শি ফেল পিটি, কারণ ওই যে এই রোজালিন্ডের ওই ছেলেটাকে দেখে পিটি হলো বা করুণা হলো. কেন? তার ফ্রেন্ডলেস কন্ডিশন মানে তার বন্ধুহীন যে অবস্থা, সেটা দেখে রোজালিন্ডের একটু করুণা হয়েছিল ছেলেটার প্রতি, তাই রোজালিন্ড আর একটু বেশি চিন্তিত হলো. মানে যে রেসলারটা, ইয়ং রেসলারটা যে জন্য চেয়েছিল যে মানে সিম্প্যাথি গেইন করতে চেয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল, কারণ রোজালিন্ড দেখ অলরেডি ওই ছেলেটার প্রতি একটু বেশি ভাবতে শুরু করেছে বা একটু বেশি সহানুভূতিশীল হতে শুরু করেছে. ইট সিম দ্যাট শি হ্যাড অলমোস্ট ফলেন ইন লাভ ফর হিম, এটা দেখে মনে হচ্ছে যেন রোজালিন্ড অলরেডি প্রেমে পড়ে গেছে ওই ছেলেটার. দিস ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিস, এই যে অনুপ্রেরণাটা, ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিস, যে অনুপ্রেরণাটা ওই যে যুবকটা সেটা গেইন করেছিল বা যেটা সংগ্রহ করেছিল ওই মহিলাদের থেকে, ওয়ার্ক ওয়ান্ডার, সেটা যেন একটা বিস্ময় হয়ে উঠলো ফর হিম, তার কাছে. অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট ইন সাচ এ ওয়ে, সে তার অপোনেন্টকে বা তার প্রতিদ্বন্দ্বীকে এমনভাবে হারিয়ে দিল, ইন সাচ এ ওয়ে দ্যাট সাম টাইম হি কুড নট ইভেন টক, যে তার প্রতিদ্বন্দ্বী যে মানে এই এক্সপিরিয়েন্স রেসলার ছিল, সে কিছুক্ষণের জন্য কোনো কথাই বলতে পারলো না. মানে এতটাই মেয়ে দুটোর কথাতে এতটাই অনুপ্রাণিত হয়েছিল যে ওই অনেক দিনের অভিজ্ঞ যে রেসলারকে সে হারিয়ে দিল, এবং তাকে হারিয়েছে এমন হারিয়েছে যে অভিজ্ঞ রেসলার সে কিছুক্ষণ আর কথাই বলতে পারলো না যে কি করে আমাকে হারিয়ে দিল. তারপর দেখ, দ্য ডিউক ফ্রেডারিক ওয়াজ ভেরি প্লিজড উইথ দ্য ইউথ স্কিল, এই যে ডিউক ফ্রেডারিক সে খুব খুশি হয়েছিল উইথ দ্য ইউথ স্কিল, এই যুবকের যে তার কুশল দেখে বা তার যে ক্ষমতা দেখে, সেটা খুব ডিউক ফ্রেডারিক খুব খুশি হয়েছিল. অ্যান্ড কারেজ অ্যান্ড ওয়ান্টেড টু মোর অ্যাবাউট হিম, এবং তার কারেজ মানে তার সাহস এবং তার কারেজ এবং তার স্কিল দেখে খুব খুশি হয়েছিল ডিউক ফ্রেডারিক. অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, এবং ডিউক ফ্রেডারিক ওই যে রেসলার তার সম্পর্কে আরও বেশি কিছু জানতে চেয়েছিল. দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, তাহলে আমরা জানতে পারছি কি যে ইউথ বা যার কথা এতক্ষণ হচ্ছিল যে হারিয়ে দিল এক্সপিরিয়েন্স রেসলারকে, তার নাম কি অরল্যান্ডো. তাহলে কার ছেলে ছিল? হ্যাঁ, অরল্যান্ডো কার ছেলে ছিল? খাতাটা খুলে রাখ সামনে. রাওল্যান্ডির বয়সে কোন ছেলে, ছোট না বড়? ছোট ছেলে. রাওল্যান্ডি বয়স, হ্যাঁ করে দে, রাওল্যান্ডি বয়সে ছোট ছেলে ছিল অরল্যান্ডো. তাহলে দ্য ইউথ ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, ওই যুবকটা নিজেকে পরিচয় দিল যে কি, সে হচ্ছে অরল্যান্ডো, দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রাওল্যান্ডি বয়েস, সে হচ্ছে রাওল্যান্ডি বয়েসের ছোট ছেলে. স্যার রাওল্যান্ডি বয়েস ওয়াজ ডেড, স্যার রাওল্যান্ডি বয়েস মৃত, মানে এই নাটকের মধ্যে
শুধুমাত্র রাউল্যান্ডি বয়েজের ছেলেদের পরিচয় জানার জন্য আমরা ওর বাবার নামটা করব, কিন্তু অ্যাকচুয়ালি রাউল্যান্ডি বয়েজ কিন্তু যখন নাটক শুরু হবে পুরো নাটকেই তার কোনো রোল থাকবে না, তার ক্যারেক্টার থাকবে না, কারণ তিনি আগেই মারা গেছেন, ঠিক আছে। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু যখন তিনি বেঁচে ছিলেন, কার কথা বলছে? হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, রাউল্যান্ডি বয়েজ, রাউল্যান্ডি বয়েজ, হ্যাঁ। তাহলে যখন, বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, যখন তিনি বেঁচে ছিলেন, মানে রাউল্যান্ডি বয়েজ যখন বেঁচে ছিলেন, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশ ডিউক, তাহলে তিনি ব্যানিশ ডিউক, ব্যানিশ ডিউক তাহলে কে? ব্যানিশ ডিউক কে ছিল? ওল্ড না নিউ ডিউক? ওই ফ্রেডারিক ডিউক, ফ্রেডারিক কে ব্যানিশড হয়েছিল? ওল্ড ডিউক। তাহলে যখন তিনি বেঁচে ছিলেন তাহলে তখন তিনি ব্যানিশ ডিউক বা যিনি যাকে এখন নির্বাসন করা হয়ে আছে তার ভালো বন্ধু ছিলেন এই রাউল্যান্ডি বয়েজ, ঠিক আছে। সো অন হিয়ারিং দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লেসড। অরল্যান্ডো যখন শুনলো, ডিউক ফ্রেডারিক, ডিউক বলতে এখানে ডিউক ফ্রেডারিককে বোঝাচ্ছে, ডিউক ফ্রেডারিক যখন শুনলো যে অরল্যান্ডো হচ্ছে রাউল্যান্ডি বয়েজের ছেলে, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লেসড, ডিউক অসন্তুষ্ট হলো, অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, এবং ডিউক আশা করলো, মনে মনে ভাবলো যে তুমি যদি অন্য কারুর ছেলে হতে তাহলে হয়তো ভালো হতো। কেন বলছে বলতো এটা? হ্যাঁ, মানে ওর যে দাদা যাকে নির্বাসন করে দিচ্ছে তার বন্ধুর ছেলে, মানে ওইটা শুনে আরো মাথা গরম হয়ে গেল ডিউক ফ্রেডারিক, বুঝতে পারলি? ওই জন্য বলছে তুমি যদি অন্য কারুর ছেলে হতে তাহলে হয়তো বেশি ভালো হতো। Rosalind was very happy to hear that Orlando was the son of one of her father's favorite. Rosalind এটা শুনে খুব খুশি হলো যে অরল্যান্ডো তার বাবার প্রিয় একজনের ছেলে। And confessed to Celia, এবং সিলিয়ার কাছে এটা সে বলল, my father loved Sir Rowlandy Boyce, আমার বাবা স্যার রাউল্যান্ডি বয়েজকে ভালোবাসতেন। And if I had known that Orlando was his son, এবং যদি এটা আমি আগে জানতাম যে অরল্যান্ডো তার ছেলে, I would have added tears to my entreaties, তাহলে আমি আমার ওই entreaties, মানে যখন আগে অনুরোধ করেছিল যে তুমি এই যুদ্ধে অংশগ্রহণ করো না, তখন বলছি যদি আমি জানতাম যেটা আমার বাবা রাউল্যান্ডি বয়েজের ছেলে, বাবার বন্ধু রাউল্যান্ডি বয়েজের ছেলে, তাহলে I would have added tears to my entreaties, তাহলে আমি আমার ওই অনুরোধের সঙ্গে চোখের জলও মিশিয়ে দিতাম। Before he should have ventured, তার ওই যুদ্ধে যাওয়ার আগে। The ladies went to him and seeing that he was sad due to the displeasure এটা কি আছে? displeasure of the duke, the ladies went to him, তাহলে মেয়ে দুজন আবার গেল কার কাছে? ওই হিম বলতে কার কাছে যাওয়ার কথা বলছে? অরল্যান্ডোর কাছে। The ladies went to him, অরল্যান্ডোর কাছে এবং গেল, and seeing that he was sad, সেই ছেলে অরল্যান্ডো দুঃখিত হয়ে বসে আছে, তার কারণ কি? ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, কারণ ডিউক ফ্রেডারিক তাকে যে অসম্মান করেছে, যে তার বাবা রাউল্যান্ডি বয়েজ জানতে পারার পর, সেটার জন্য অরল্যান্ডো দুঃখ পেয়েছে। স্পোক টু হিম কাইন্ডলি অ্যান্ড রোজালিন ইভেন গেভ হিম হার চেন ফ্রম হার নেক, তারা মানে রোজালিন এবং সিলিয়া তার কাছে গেল, তার সঙ্গে খুব কাইন্ডলি দয়ালুভাবে কথা বললো। অ্যান্ড রোজালিন ইভেন গেভ হিম হার চেন ফ্রম দ্য নেক, রোজালিন তার গলা থেকে তার চেনটা খুলে দিয়ে দিল অরল্যান্ডোকে। অ্যান্ড সেড দ্যাট সি নট বিন আউট অফ ফরচুন, এবং সেড দ্যাট, এবং বললো যে যদি তার এইরকম দুর্ভাগ্য, সি নট বিন আউট অফ ফরচুন, মানে ভাগ্যের বাইরে মানে দুর্ভাগ্য, যদি তার আমার, তাহলে রোজালিন বলছে আমার যদি এইরকম দুর্ভাগ্য না হতো, সি উড হ্যাভ গিভেন হিম আ মোর ভ্যালুয়েবল গিফট, তাহলে আমি তোমাকে আরো ভালো কিছু উপহার দিতাম। অরল্যান্ডোকে তাহলে রোজালিন গলার চেনটা খুলে দিল এবং বলছে যদি আমার এইরকম দুর্ভাগ্য হতো, যদি আমার বাবাকে ব্যানিশ না করে দিত, নির্বাসিত না থাকতো, তাহলে আমার যদি সেরকম ভালো অবস্থা থাকতো, তাহলে আমি এর থেকে ভালো গিফট তোমাকে কিছু দিতাম। When the cousin sisters were alone, যখন এই দুই বোন একা ছিল, they talked of the young wrestler, তারা ওই ইয়ং wrestler মানে অরল্যান্ডোকে নিয়ে কথা বলছিল। Celia thought that Rosalind must have fallen in love with the Orlando, সিলিয়া এটা ভেবেছিল দ্যাট রোজালিন মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো, রোজালিন অরল্যান্ডোর প্রেমে পড়ে গেছে। অ্যান্ড সি সেড, এবং সে বলেছিল, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, রোজালিন তাকে সিলিয়া রোজালিনকে জিজ্ঞাসা করছে এটা কি সম্ভব দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, তুমি হঠাৎ করে এত তাড়াতাড়ি প্রেমে পড়ে গেলে। রোজালিন রিপ্লাইড, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি, রোজালিন কি বলছে, আমার বাবা ডিউক তার বাবা মানে রাউল্যান্ডি বয়েজকে খুব ভালোবাসে। কেমন যুক্তি দিচ্ছে দেখো, ওর বাবা ভালোবাসে বলে ওর ছেলেকে ভালোবাসবে। সিলিয়া দেন রিমার্ক দ্যাট দো হার ফাদার হ্যাজ ডিসপ্লেজার ফর ইয়ং অরল্যান্ডো, সিলিয়া বলছে যদিও আমার বাবা ডিসপ্লেজার বা অসন্তোষ আছে ফর ইয়ং অরল্যান্ডোর প্রতি, সি হারসেলফ ডিড নট ফিল সো, সিলিয়া বলছে আমারও ছেলেটাকে খুব একটা খারাপ লাগে না।
ফ্রেডরিক ওয়াজ এনরেজড অ্যাট দ্য সাইট অফ স্যার রাউল্যান্ডি বয়েজ সন। ফ্রেডরিক এটা দেখে খুব রেগে যাচ্ছিল স্যার রাউল্যান্ডি বয়েজের ছেলেকে। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশ ডিউক, কারণ রাউল্যান্ডি বয়েজের ছেলেকে দেখে ডিউক ফ্রেডরিকের তার দাদা ডিউক মানে ওল্ড ডিউকের অনেক পুরনো বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছিল। হি ওয়াজ লেটলি ডিসপ্লিজড উইথ রোজালিন, সে পরে অসন্তুষ্ট হয়েছিল বা অখুশি হয়েছিল উইথ রোজালিন্ডের ওপরও, অ্যাজ সি ওয়াজ প্রেজড ফর হার ভার্চু, কারণ রোজালিনকে ওই ডিউকডম বা ডিউক শাসিত অঞ্চলব্যাপী রোজালিন্ডের প্রশংসা শুরু হয়েছিল কিসের জন্যে? ফর হার ভার্চুস, রোজালিন্ডের গুণের জন্যে। অ্যান্ড দ্য পিপল পিটিড হার ফর হার ফাদার, এবং লোকে রোজালিনকে দেখে করুণা করছিল বা তাকে দেখে দুঃখ পাচ্ছিল তার বাবার কথা ভেবে। নাও অল অফ এ সাডেন, হঠাৎ করে ফ্রেডরিক বিকাম অ্যাংরি, ডিউক ফ্রেডরিক মানে ছোট ডিউক সে রেগে গেল। অ্যান্ড হি এন্টার দ্য রুম অফ দ্য লেডিস, সে ওই মহিলাদের রুমে মানে রোজালিন এবং সিলিয়া যে রুমে বসে অরল্যান্ডোকে নিয়ে আলোচনা করছিল সেই রুমে প্রবেশ করলো। while they were still discussing about the Orlando, তখনও কিন্তু রোজালিন এবং সিলিয়া অরল্যান্ডোকে নিয়ে আলোচনা করে যাচ্ছিল। সো হি অর্ডার্ড রোজালিন টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, তাই ডিউক ফ্রেডরিক এসে রেগে গেল এবং বলল রোজালিনকে যে তুমি তোমার বাবা ওল্ড ডিউকের কাছে ফরেস্টে চলে যাও। সিলিয়া প্রার্থনা করলো ইন ফেভার অফ আ সিস্টার, তার দিদির হয়ে মানে রোজালিন্ডের হয়ে সিলিয়া প্রার্থনা করলো। বাট দ্য ডিউক টার্ন দ্য ডেফ ইয়ার মানে কথা কানে না তোলা, ডেফ মানে কি কালা, আর ডেফ ইয়ার মানে হচ্ছে কথা কানে না তোলা। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ আ সিস্টার, সিলিয়া তার দিদির হয়ে প্রার্থনা করলো। বাট দ্য ডিউক টার্ন দ্য ডেফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট, কিন্তু ডিউক ফ্রেডরিক এই সমস্ত কোনো অনুরোধ বা রিকোয়েস্ট কানে তুললেনই না। হি সেড সি ইজ টু সাটল ফর ইউ, সে বলছে সে খুবই চতুর তোমার জন্যে। হার স্মুথনেস, তার যেই স্বচ্ছতা, হার ভেরি সাইলেন্স, তার যেই নিস্তব্ধতা, অ্যান্ড হার পেশেন্স, তার যেই ধৈর্য, স্পিক টু দ্য পিপল এবং লোকের সঙ্গে তার কথা বলা, অ্যান্ড দে পিটি হার, এই যে তার আচরণগুলো রোজালিন এইরকম আচরণ করছে বলে লোকে তার ওপর করুণা করছে। ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, সিলিয়াকে বলছে ডিউক ফ্রেডরিক তার বাবা, তুমি হচ্ছে একজন বোকা, তুমি তার জন্য প্রার্থনা করছো। ফর ইউ উইল সি মোর ব্রাইট, তোমাকে আরো অনেক ব্রাইট উজ্জ্বল দেখাবে বা তুমি লোকজনের কাছে আরো প্রিয় হয়ে উঠবে। কখন? অ্যান্ড ভার্চুয়াস, এবং গুণীয় হয়ে উঠবে। হোয়েন সি ইজ গন, যখন সে চলে যাবে। মানে সিলিয়া ওর বাবাকে বলতে চাইছে, প্রার্থনা করছে রোজালিনকে যেন না পাঠাতে ওর বাবার কাছে, মানে রোজালিনকে প্যালেস থেকে তাড়াতে বলছে। আর এখানে ওর বাবা ডিউক ফ্রেডরিক আবার ওকে উল্টে ঘুরিয়ে বোঝাচ্ছে যদি রোজালিনকে আমি এখান থেকে তাড়িয়ে দিই তাহলে এই সাম্রাজ্যে ডিউক শাসিত অঞ্চলের লোকজন তোমাকে আরো বেশি ভালোবাসতে শুরু করবে, কারণ রোজালিনের যে কোয়ালিটি বা গুণাগুণের কাছে তোমার যে গুণাগুণ বা কোয়ালিটি সেগুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে। দেয়ারফোর ডোন্ট স্পিক ফর হার, তাহলে ডিউক ফ্রেডরিক বলছে তাই জন্য তোমায় বলছি তুমি ওর হয়ে কোনো কথা বলতে এসো না। অ্যান্ড দ্য ডিসিশন আই হ্যাভ টেকেন, এবং যে সিদ্ধান্তটা যেটা আমি নিয়ে ফেলেছি ইজ ইরিভোকেবল মানে যেটাকে আর ফেরত নেওয়া যাবে না বা যেটাকে আর পরিবর্তন করা যাবে না, যেটা অপরিবর্তনীয়। When Celia could not change her father's mind, যখন সিলিয়া তার বাবার মনটাকে পরিবর্তন করতে পারলো না, টু কিপ রোজালিন ইন দ্য প্যালেস, রোজালিনকে প্রাসাদে রাখার ব্যাপারে সিলিয়া যখন তার বাবাকে মানাতে পারলো না, she decided to accompany Rosalind to the forests of Arden in search of her father, তখন সিলিয়া কি ঠিক করলো যে সেও রোজালিন্ডের সঙ্গ দেবে বা রোজালিন্ডের সঙ্গে যাবে ফরেস্ট অফ আর্ডেনে ইন সার্চ অফ হার ফাদার, মানে ওল্ড ডিউকের সন্ধানে। বিফোর দে সেট আউট, তারা যখন বেরুবে তার আগে দে ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ক্লোথস, তারা তাদের পোশাকটা পরিবর্তন করে নেওয়ার কথা ভাবলো। অ্যাজ ইট উড বি আনসেফ বিফোর দে সেট আউট, মানে তারা বাড়ি থেকে বেরোবার আগে দে ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ক্লোথস, তারা ঠিক করলো যে তারা তাদের পোশাকটা পাল্টে নেবে। অ্যাজ ইট উড বি আনসেফ ফর টু ইয়ং লেডিস টু ট্রাভেল অ্যালোন ইন রিচ অ্যাটায়ার, কারণ এই দুজন উচ্চ বংশীয় মহিলার পক্ষে এরকম রিচ মানে খুব ধনী পোশাক পরে, অ্যাটায়ার মানে পোশাক পরে বাইরে বেরোনো খুব একটা সুরক্ষিত ছিল না, তাই তারা ভেবেছিল যে তারা পোশাকটা পরিবর্তন করে ফেলবে। রোজালিন থট দ্যাট ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ মেল, রোজালিন ভেবেছিল তাদের মধ্যে একজন তারা ডিসগাইজ ছদ্মবেশ নেবে কিসের? অ্যাজ এ মেল, একজন পুরুষের। অ্যান্ড সিন্স সি ওয়াজ টলার দ্যান সিলিয়া, এবং রোজালিন ভাবছে যে সে যেহেতু সিলিয়ার থেকে লম্বা, সি ডিসাইডেড টু ড্রেস অ্যাজ এ কান্ট্রি ল্যাড, সে একজন কান্ট্রি ল্যাড মানে গ্রামের ছেলে বা গ্রাম্য পুরুষের সে ছদ্মবেশ নেবে। অ্যান্ড সিলিয়া কুড ড্রেস অ্যাজ এ কান্ট্রি ল্যাস, এবং সিলিয়া একজন গ্রাম্য মহিলা বা গ্রাম্য যুবতীর ছদ্মবেশ নেবে। They would introduce themselves as brother and sister, তাহলে তারা লোকের সামনে তাদেরকে ইন্ট্রোডিউস করবে বা তাদের পরিচয় কি দেবে? তারা হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টার, ভাই এবং বোন। রোজালিন উড কল হারসেলফ অ্যাজ গেনিমেড,
রোজালিন তাহলে নিজের পরিচয় কি দেবে? তো লিখিয়ে দিয়েছিলাম আগে ব্র্যাকেটের ছদ্মনাম। রোজালিন তার ছদ্মনাম কি নেবে? গ্যানিমেড। আর গ্যানিমেড, তাহলে গ্যানিমেড ছেলে না মেয়ে? ছেলে। তাহলে রোজালিন ছদ্মনাম নিচ্ছে গ্যানিমেডের, গ্যানিমেড হচ্ছে ছেলে। অ্যান্ড সিলিয়া উড বি কল্ড অ্যালিয়েনা, এবং সিলিয়া ছদ্মনাম নেবে অ্যালিয়েনা, অ্যালিয়েনা হচ্ছে মেয়ে। তাহলে রোজালিন কেন নিজে ছেলে সাজলো? সে বললো আমি লম্বা সিলিয়ার থেকে, তাই ছেলেটা আমি সাজি, তুমি মেয়ে সাজো, সিলিয়াকে বলি। তারপর দেখ, ইন দিস ডিসগাইজ, এই ছদ্মবেশে, উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস, কিছু টাকা পয়সা এবং অলংকার নিয়ে, দে সেট আউট অন দেয়ার জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, তারা ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করলো। আর লং ওয়ে ফ্রম দ্য ডিউকস কিংডম, যেটা ছিল এই ডিউক শাসিত অঞ্চল থেকে অনেকটাই দূরে। দ্য লেডি রোজালিন, এখানে যেহেতু প্রথমে এই তোর নামটা চেঞ্জ হলো, ওই জন্য তার একবার বলে দিচ্ছে যাতে ভুলটা না হয়। দ্য লেডি রোজালিন কমা দিয়ে দেখ নামটা দিচ্ছে গ্যানিমেড। ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস পুট অন অ্যান অ্যাটিটিউড, তার অ্যাকর্ডেন্স টু হার ড্রেস মানে সে যেহেতু পুরুষের ড্রেস পরেছিল কান্ট্রি ল্যাডের ড্রেসটা যাতে তার যথার্থটা বোঝায়, সে কি করেছিল? পুট অ্যান অ্যাটিটিউড মানে এরম একটা অ্যাটিটিউড নিয়েছিল, এরম একটা ভাবভঙ্গি করছিল। টু হার সিস্টার, তার সিস্টারের কাছে, লেভ দ্য লাক্সারি অফ দ্য প্যালেস ফর দেয়ার ট্রু লাভ টু ইচ আদার, যারা সেই সিস্টার সিলিয়া তার সমস্ত কিছু লাক্সারি বা কমফর্ট ছেড়ে দিয়েছিল। কেন? কিসের জন্য? তাদের ওই বোনের প্রতি, দিদির প্রতি ভালোবাসার জন্য। So they walked alone, তারা যখন একা হেঁটে যাচ্ছিল। রোজালিন শোয়িং আ চিয়ারফুল স্পিরিট, রোজালিন খুব আনন্দমুখরতার পরিচয় দিচ্ছিল। অ্যাজ ইফ সি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমেড, যেন সে সত্যিকারের গ্যানিমেড, একটা গ্রাম্য ছেলে। দ্য রাস্টিক মানে গ্রাম্য, অ্যান্ড স্টাউট মানে খুব ফিয়ারলেস, নির্ভীক ছেলে। স্টাউট হার্টেড মানে নির্ভীক হৃদয়ের ছেলে। ব্রাদার অফ দ্য গ্যানিমেড, নির্ভীক হৃদয়ের ভাই কার? ভাই অফ দ্য জেন্টেল ভিলেজ মেডেন অ্যালিয়েনা। তাহলে জেন্টেল ভিলেজ মানে নম্র, ভিলেজ মেডেন মানে হচ্ছে জেন্টেল ভিলেজ মেডেন মানে অবিবাহিত গ্রাম্য মেয়ে অ্যালিয়েনার, সে যেন একটা নির্ভীক দাদা, সেই রকম সে একটা আচরণ করছে রোজালিন, যে এখন ছদ্মনাম নিয়ে আছে বা ছদ্মবেশ ধারণ করে আছে গ্যানিমেডের। ঠিক আছে, মানে এগুলো বলছি, বল ফার্স্টে দিয়েছে শোন আউট মানে বের করে দেওয়া, তাড়িয়ে দেওয়া। আরাম, মল্লযুদ্ধ, ঠিক আছে। তারপর ডিসকর্ড মানে বিবাদ, অ্যামিউজ মানে আনন্দ, উচ্চ বংশের মহিলা। ট্র্যাজেডি, বেদনা বা দুঃখ। ইনএক্সপিরিয়েন্সড, অভিজ্ঞতাহীন। তারপর আনইকুয়াল, অসম। ডিসিউড, বিরত করা। এন্ট্রিটিস, অনুরোধ। ডিটারমাইন্ড, বদ্ধপরিকর। গ্রেসফুল, মাধুর্যপূর্ণ। তারপর মানে বারণ করা বা নিষেধ করা, অস্বীকার করা হবে। অ্যাসেন্ড, লজ্জিত। ল্যামেড মানে দুঃখ প্রকাশ। ফ্যাকেটেড মানে ফাঁকা। অনুপ্রেরণা, ইন্সপিরেশন, অনুপ্রেরণা। ইন্ট্রো, পরিচিতি বা পরিচয়। অখুশি। এন্ট্রিটিস, I would have added tears to my entreaties, আমি আমার অনুরোধের সঙ্গে চোখের জল মিশিয়ে দিতাম। ভার্চুয়াস, গুণবতী। করুণা। বল, ডেফ ইয়ার, কানে না তোলা বা এড়িয়ে যাওয়া। সাটল, চতুর। অপরিবর্তনীয়, ইরিভোকেবল, অপরিবর্তনীয়। অ্যাটায়ার মানে পোশাক। ছদ্মবেশ, ডিসগাইজ, ছদ্মবেশ।
কান্ট্রি ল্যাড, গ্রাম্য যুবক। কান্ট্রি ল্যাস মানে গ্রাম্য মহিলা। প্রফুল্ল আত্মা বা আনন্দিত আত্মা। আত্মা বলতে এখানে তার মন থেকে সে আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল, সেইটা বোঝাচ্ছে। স্টাউট হার্টেড, নির্ভীক হৃদয়ের, নির্ভীক হৃদয়। ভিলেজ মেডেন, ভিলেজ মেডেন অবিবাহিত গ্রাম্য মেয়ে। ভিলেজ মেডেন অবিবাহিত গ্রাম্য মেয়ে।